আপনার নিজের কি মনে হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে প্রশ্ন আমি আজকে রেখেছি, ভারত যদি কাল বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে চায়, কাকে পাবে? মোহাম্মদ ইউনূসকে নিশ্চয়ই আপনারাও বাংলাদেশের পার্মানেন্ট সলিউশন বলে মনে করেন না, বা তার এই উপদেষ্টা পরিষদকে? জি ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। জি, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের পক্ষ থেকে আমি ফারুক হাসান, মেম্বার সেক্রেটারি, গণ অধিকার পরিষদ। তো যাই হোক, আপনি যে প্রশ্নটি শুরুতেই করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকার নয়, এটার সাথে টোটালি আমি ডিসএগ্রি করছি এবং এটার সাথে আপনার টোটালি আমি দ্বিমত পোষণ করে বলছি যে একটি দেশের গভর্নমেন্ট নির্বাচিত নাকি অনির্বাচিত, সেই জাজমেন্ট দেওয়ার একমাত্র এখতিয়ার সেই দেশের জনগণের। অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের এই জাজমেন্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই যে আরেকটি দেশের জাজমেন্ট গভর্নমেন্ট নির্বাচিত নাকি অনির্বাচিত। আচ্ছা, মানে আপনার কাছে, মানে ফারুক হাসান আপনার কাছে, ফারুক হাসান, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আমার এখানে কথা বলতে কোনো অসুবিধা নেই, কথা বলা যায়, নিজের পয়েন্ট রাখা যায়, কিন্তু বক্তৃতা টানা করে দেওয়া যায় না, ফলে প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। ফারুক হাসান, তার মানে আপনার কাছে মায়ানমারের সরকারটা কি নির্বাচিত সরকার, জুন্টা সরকারটা? আমি 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 আগে আপনার প্রিভিয়াস যে কোয়েশ্চেন সেটার উত্তর আগে দেই, না, আগে এটার উত্তর দিন। আপনি বলছেন আপনাদের সরকার নির্বাচিত কিনা বলবার অধিকার কারণ নেই, তাহলে মায়ানমারের সরকারটা নির্বাচিত কিনা আপনাদের মতটা কি? আপনি কি জুন্টা সরকারের সঙ্গে কথা বলছেন, না মায়ানমারের নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলে এলেন আপনাদের প্রতিনিধি? মোহাম্মদ ইউনূসের সরকার হচ্ছে একটি বিপ্লব পরবর্তী একটি পুনর্গঠিত বাংলাদেশের সরকার। একটি বিপ্লবের মাধ্যমে এখানে দীর্ঘ 17টি বছর ভারতীয় পরিকল্পনা একটি ফ্যাসিস্ট শক্তিকে এখানে, সেই বিপ্লবের সাংবিধানিক বৈধতা কি হয়েছিল? সেই বিপ্লবের সাংবিধানিক বৈধতা কি? ইন্ডিয়ার এক প্রকারের কৃতদাস। না, ফারুক হাসান, বক্তৃতা করে যাওয়া যাবে না, উত্তর দিতে হবে। না ফারুক হাসান, স্ট্রিট কর্নারের মঞ্চ নয় তো এটা, মুশকিল ওটাই, উত্তর দিতে হবে। না, উত্তর দিতে হবে। আপনি বলুন, আপনার মতই বলুন, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আপনাদের এই সরকারের, ইউনূস সরকারের সাংবিধানিক বৈধতা কি? ইউনূস সরকারের সাংবিধানিক বৈধতা কি? বাংলাদেশের সংবিধান খুলে আমাকে দেখান, আপনাদের এই ইউনূস সরকারের সাংবিধানিক বৈধতা কি? আপনি শেষ না করতে দিতে হবে না। না, আপনি বৈধতা লাগে দেখান, আগে বৈধতা দেখান, ডক্টর মোহাম্মদ আগে বৈধতা দেখান, বাংলাদেশের ইতিহাসে আগে বৈধতা দেখান, আগে বৈধতা, আগে বৈধতা, সরকার, আগে বৈধতা। আপনি নির্বাচিত অনির্বাচিত কোন পন্থায় আপনি সেটা নির্ধারণ করবেন? আপনি কোন পন্থায় বলছেন নির্বাচিত? আপনি কোন পন্থায় বলছেন নির্বাচিত? কে নির্বাচন করেছে? একটা গভর্নমেন্ট, কে ভোট দিয়েছে? কবে ভোট হলো? বাংলাদেশে কবে ভোট হলো? সেটা ব্যালটের মাধ্যমে হতে পারে, বাংলাদেশে কবে ভোট হলো? প্রত্যক্ষ সমর্থনে হতে পারে, সেটা বিভিন্ন কায়দা আছে। প্রত্যক্ষ সমর্থন নয়, পরোক্ষ সমর্থন। কারা সমর্থন দিল? নো কারা সমর্থন দিল? যে ইন্টারিম গভর্নমেন্ট, কারা সমর্থন? ইউএস ডিপ স্টেট, সবচেয়ে ইউএস ডিপ স্টেট জনগণ এই গভর্নমেন্টকে নিয়ে আসছে। সুতরাং মার্কিন এই যুক্তরাষ্ট্র, আপনি কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারেন না। আসাদ নূর বাংলাদেশি ইউটিউবার আমার সঙ্গে রয়েছেন। আসাদ নূর, ফারুক হাসান বলছেন মোহাম্মদ ইউনূসের এই সরকারটা নাকি একটা বিপ্লবী সরকার, এটা নাকি বাংলাদেশের মানুষ ঠিক করবে নির্বাচিত না অনির্বাচিত। আমি একটা সিম্পল কোশ্চেন রেখেছি, এই সরকারটা কবে নির্বাচিত হলো? আমি আসাদ নূর, আমার প্রশ্নে কোনো ভুল আছে? আমি বাংলাদেশের সংবিধান যতটুকু পড়েছি তাতে এমন সরকারের প্রভিশন বাংলাদেশের আগের সংবিধানে ছিল না। বাংলাদেশের সংবিধান নতুন করে লেখা হয়নি, তার কোনো সংস্কার এখনো হয়নি, সংস্কারের জন্য কোনো কমিটি অবধি এখনো পর্যন্ত গঠিত হয়নি। ফারুক হাসান বলুন বা বিএনপির অন্য নেতারা বলুন, তারাও পর্যন্ত বলছেন কত তাড়াতাড়ি সংস্কার করা যায়। তাহলে সংস্কার ছাড়া, পুরনো সংবিধান বাতিল হয়নি, নতুন সংবিধান তৈরি হয়নি, ইউনূস সরকারের লেজিটিমেসি কোথায়, সাংবিধানিক বৈধতা কোথায়? আসাদ নূর, এই সরকারকে আপনি বিপ্লবী সরকার, কি সরকার, তারা অনেক কথাই বলেন, আমি মনে করি না যে এটার কোনো বৈধতা আছে। কিছু উপদেষ্টারা শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে। যদি শেখ হাসিনার ব্যাপারে অভিযোগ আনাও হয়, তিনি সংবিধান পাল্টে ফেলেছেন, অনেক কিছু করেছেন, আসলে এই কথাগুলো হাস্যকর। ইউনূসের সরকার হয়েছে লেজে গোবরে অবস্থা। একটু আগে যাকে প্রশ্ন করেছিলেন তারা বলছেন বিপ্লবের কথা। কি বিপ্লব? বিকাশ বিপ্লব নাকি মোসাদ বিপ্লব? তাদের নেতা নুরুল হক খুবই বাংলাদেশে পরিচিত বিকাশ নুরু হিসাবে। কি বিকাশ? তিনি ওই যে ফোন পে, গুগল পের মতো ওইভাবে বিপ্লব করেন। আবার মোসাদের এক কথিত গোয়েন্দার সাথে মিটিং করতে গিয়ে ধরা খেয়ে তিনি হয়ে গেছেন বিকাশ নুরু। তো সেই বিকাশ নুরুদের গণ অধিকার পরিষদের লোকজন প্রশ্ন করলে অন্য একটা উত্তর দেবেন, এটাই স্বাভাবিক, কারণ তারা সত্য স্বীকার করতে চান না, সত্যটাকে স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা তিনি পদচ্যুত হয়েছেন,
কিন্তু এর মানে এই নয় যে আপনি একটা গায়ের জোরে বলবেন যে আপনি জনগণের কাছ থেকে নির্বাচিত সরকার। এটা খুবই হাস্যকর, এবং বিশেষ করে টেলিভিশনে এরকম হাস্যকর কথা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই সরকার কোনোভাবেই, তাদের কোনো সাংবিধানিক বৈধতা নেই। তবে ব্যাপক মানুষের উপস্থিতিতে অংশগ্রহণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আসলে কি কাঠামো দেব? এক একজন উপদেষ্টার কথাবার্তা বা দেশ পরিচালনার যে পন্থা আমরা দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক এবং হাস্যকর। আমরা দেখি এখন বাংলাদেশে অনেকের হাতে বন্দুক, এবং কাকতালীয়ভাবে সেই বন্দুকগুলো সব হয়ে যায় খেলনা বন্দুক। এমনকি সেই খেলনা বন্দুক প্রমাণ করতে গিয়ে ডাকাতির মতো নাটক মঞ্চায়িত করা হয়। এই নাটক, এই ধরনের এগুলো আমরা রাজনীতিতে অনেক দিন ধরে দেখেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপরও দেখতে হয় এবং বলতে শুনি। এটা আমি দুঃখজনকই মনে করি। আসাদ নূর, আপনার কাছে আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন আছে। আপনি যখন এই কথাটা এলেন, আপনার কাছে আমার একটা দ্বিতীয় প্রশ্ন আছে। আমি ফারুক হাসানকেও প্রশ্নটা করবো। ফারুক হাসান, অপেক্ষা করুন প্লিজ, ধৈর্য ধরুন। আপনি আপনার কথা অবশ্যই বলবেন, কিন্তু আপনাকে একটু আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো করে বলতে হবে, বক্তৃতা করার মতো করে বলা যাবে না। এটাই একমাত্র সমস্যা আমার শোতে আসে, আর অন্য কোনো সমস্যা নেই। আপনি প্লিজ আপনার কথা বলতে পারবেন, একটু অপেক্ষা করুন। আমি আসাদ নূরকে আগে জিজ্ঞাসা করি। আসাদ নূর, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, যখন বাংলাদেশের জন্ম হয়নি, যখন পূর্ব পাকিস্তান হিসেবে এটা বলা হতো, আসলে পাকিস্তানেরই অংশ ছিল, তখন এই বাংলাদেশের জন্মলগ্নে যখন দেশের ভিতরে ভয়ঙ্কর বিপ্লব, ভয়ঙ্কর প্রতিবাদ, তখন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লড়তে নেমে একটা সময়ের পরে মার্কিন রণতরী ডাকতে হয়েছিল। সে রণতরী থেমে গেছিল, আসতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু ডাকতে হয়েছিল। আমার বক্তব্য, নিজের দেশের সীমান্ত রক্ষা করতে যদি অন্য কারোর সাহায্য লাগে, তার মধ্যে কোনো গর্ব নেই। অস্ত্র কেউ কারোর থেকে কিনতে পারেন, কিন্তু আমার সীমান্ত রক্ষা করবার জন্য যদি বিদেশি রণতরী লাগে, বিদেশি যুদ্ধজাহাজকে আসতে হয়, এফেক্টিভলি আসতে হয়, তাহলে খুব মুশকিল। বাংলাদেশকে সেই অগৌরবের জায়গা থেকে বের করে নিয়ে আসা গিয়েছিল বিপ্লবের পর, ৭১-এর মুক্তিযুদ্ধের পর। আমি সেই বিপ্লবের কথা বলছি। এখন এই চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রামের অদূরে উপস্থিত আরাকান আর্মিকে নিয়ে, যাদের পরিকল্পিত ম্যাপের মধ্যে চট্টগ্রাম আছে, তারা দাবি করেন তাদের ঐতিহাসিক কারণে। যেমন বাংলাদেশে অনেকে দাবি করেন তাদের পরিকল্পিত ম্যাপের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল আছে, ওটা নাকি তাদের ন্যায্য জমি। তো আরাকান রকম দাবি করেন চট্টগ্রামটা আমাদের ন্যায্য জমি। আমি বলছি, এটার থেকে বাঁচবার জন্য ভারতকে কোনোদিন উত্তর পূর্বাঞ্চলের জন্য কোনো দেশকে ডেকে নিয়ে আসতে হয়নি, কারোর কাছে গিয়ে দৌত্য করতে হয়নি। কিন্তু চট্টগ্রামের জন্য এই আরাকানদের সম্পর্কে অন্তত একটা লাইন লেখা হোক, একটা ইনফর্মাল প্রস্তাবেও 6টা পয়েন্টের একটা পয়েন্টে একটু আরাকান শব্দটার উল্লেখ থাক। তার জন্য তৌহিদ হোসেনদের যে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবং খালি হাতে ফিরতে হচ্ছে, এটা কি সশক্ত বাংলাদেশের পরিচয়? একটু আগে ফারুক হাসান বলছিলেন কি স্বাধীন, সার্বভৌম, কি সব বলছিলেন, তো এগুলো কি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এইগুলো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।